ডিয়ার ফ্রেন্ডস, আজকে ডাব্লিউবিপি 2005 প্রিভিয়াস ইয়ার্সের এসআই পরীক্ষা, ডাব্লিউবিপি এসআই, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই। তখন এসআই পরীক্ষাগুলো নিত ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, অর্থাৎ পিএসসি পরীক্ষাগুলো নিত। 2005 সালে যে এসআই 2005 সালে এসআই এর পরীক্ষাতে যে ম্যাথের কোশ্চেন ছিল, 25টা ম্যাথ ছিল। সেই 25টা ম্যাথ, প্রিভিয়াস ইয়ার্সের ম্যাথ নিয়ে আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে। তো দেখো, নতুন কিছু না বলে আমি শুরু করছি, কারণ যতই বলবো ভিডিও তত লেন্দি হবে। তো দেখা যায় বলেছে যে বৃত্তের ব্যাসার্ধ 50% বাড়ালে এর ক্ষেত্রফল কতটা বাড়বে। দেখো, এটা অনেক রকম ভাবেই করা যায়। তো সোজা একটা হিসাব যেটা আছে, যেটা অনেকেই করে, যে 50% বাড়ালে ক্ষেত্রফল কত বাড়বে। তো 50 প্লাস 50 প্লাস 50 ইন্টু 50 বাই 100, এটা তো ফর্মুলা বেস অঙ্ক, ঠিক আছে। তাহলে কত, 100 প্লাস এটা কত না, এখানে যেটা আছে 5 5 কত, 25 বাই 100, তাহলে কত হবে 125, ঠিক আছে। তো এই একটা প্রসেস। আর একটা জিনিস, যে 50% ফ্র্যাকশন ভ্যালু কত। 50% ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে কি 1/2। অর্থাৎ প্রথমে যদি হচ্ছে কি ব্যাসার্ধ যদি 2 থাকে, পরবর্তীকালে ব্যাসার্ধ কত হবে না, পরবর্তীকালে ব্যাসার্ধ সেটা বেড়ে হবে কি 3 ইউনিট। প্রথমে যদি 2 ইউনিট থেকে, পরবর্তীকালে ব্যাসার্ধ বেড়ে কত হবে, 3 ইউনিট হবে, ঠিক আছে। তো পরবর্তীকালে ব্যাসার্ধ কত হবে, 3 ইউনিট হবে। তো আমরা এখানে যে জিনিসটা দেখব, যে বৃত্তের ক্ষেত্রফল ব্যাসার্ধ এখানে আর লিখলাম, ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার, ঠিক আছে। তো ব্যাসার্ধ যদি 2 থাকে, তারপরে ব্যাসার্ধ কত হলো, বেড়ে 3 হলো, তাহলে ক্ষেত্রফল কত হবে না, পাই 2 স্কয়ার মানে কত, 4। আর এটা কত হবে, পাই আর স্কয়ার মানে কত, আর এর মান কত এখানে 3, তাহলে 3 স্কয়ার মানে কত, 9। তাহলে 9 পাই থেকে 4 পাই থেকে বেড়ে কত হচ্ছে, 9 পাই হচ্ছে। তাহলে কতটা বাড়ছে না, 5 পাই বাড়ছে। তাহলে 5 পাই বাড়লো কতর মধ্যে না, 4 পাইয়ের মধ্যে 5 পাই বাড়লো। পাই পাই ক্যান্সেল, তার মানে কতটা বাড়লো, 5/4 বাড়লো। 1/4 মানে কত, 25%। তাহলে 5/4 মানে কত হবে, 1/4 মানে যদি হচ্ছে 25% হয়, 1/4 মানে যদি 25% হয়, তাহলে 5/4 কত হবে, তার 5 গুণ। তাহলে তার 5 গুণ মানে কত, 5 5 25 5 125%। তো অ্যান্সার কত হবে, তো অ্যান্সার হবে 125%, ঠিক আছে। নেক্সট অঙ্ক, দুটি ধনাত্মক সংখ্যা গুণফল 29,400 এবং তাদের গসাগু 70 হলে লসাগু কত। না, লসাগু গণিত গসাগু সমান সংখ্যাদ্বয়ের গুণফল, ঠিক আছে। যারা ক্লাস করেছে জানো যে লসাগু গণিত গসাগু সমান কত, সংখ্যাদ্বয়ের গুণফল, ঠিক আছে। তাহলে সংখ্যাদ্বয়ের গুণফলের সঙ্গে যদি আমরা গসাগুকে ভাগ করে দিই, তাহলে লসাগু পেয়ে যাব। তার মানে একে 294, গসাগু কত আছে, 70। যদি ভাগ করে দেয়, 0 0 ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে। 7 4 28, 2 14, 7 2 14, কত হবে, 420। লসাগু কত হবে, তাহলে লসাগু হবে 420, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কয়লা মূল্য 20% বেড়ে যাওয়ায় এক গৃহকর্তা কয়লা ব্যবহার এমনভাবে কমালেন যে কয়লা খরচ পূর্ববৎ থাকলো, কয়লা ব্যবহার যে হারে কমলো। দেখো, 20% যারা করেছো তারা জানো আমার ক্লাসে আমি সবসময় সাধারণত আমি ফ্র্যাকশন ভ্যালু ধরেই করাই। 20% ফ্র্যাকশন ভ্যালু কত, 1/5, ঠিক আছে। তাহলে কয়লার মূল্য, প্রাইস রেশিও আগে যদি 5 ইউনিট থাকে, তাহলে এখন কত হবে না, এখন প্রাইস রেশিও কত হবে, 6। আগে যদি 5 টাকা দাম থাকে, তাহলে এখন যদি 20%, মানে 20% ফ্র্যাকশন ভ্যালু কত, 1। তাহলে 5 থেকে যদি 1 বেড়ে যায়, তাহলে এখন ভ্যালু কত হবে, 6। তাহলে আগে যদি প্রাইস 5 টাকা থাকতো, এখন প্রাইস কত হবে না, এখন প্রাইস হবে 6 টাকা।
তার মানে প্রাইস রেশিও কত 5:6। প্রাইস রেশিও যা হবে তাহলে কয়লার ব্যবহার মানে কনজাম্পশন রেশিও, তাহলে কনজাম্পশন রেশিও কি হবে না কনজাম্পশন রেশিও হবে 6:5। প্রাইস রেশিও যা হবে কনজাম্পশন রেশিও কি হবে তার ব্যস্ত অনুপাত হবে, রিভার্স হবে, ঠিক আছে, ইনভার্সলি প্রপোর্শনাল হবে ব্যস্ত অনুপাত। তাহলে এদের এদের ব্যস্ত তার মানে কনজাম্পশন কতটা কমবে না হচ্ছে কি 6 ইউনিট থেকে 5 ইউনিট যাবে, মানে 1 কমবে, তাহলে 1 কমবে কতর মধ্যে 6 এর মধ্যে, তাই না? তাহলে 1 এর 6 মানে কত পার্সেন্ট? 1 এর 6 মানে হচ্ছে কি 16.23%। যদি না পারো করতে তাহলে এখানে 100 দিয়ে গুণ করে দেবে, তাহলে 2 3 6 2 50 100, তাহলে 50/3, 50/3 মানে কত 3 16 48, ঠিক আছে, 16.23%। তাহলে কত হবে 16.23% হবে সঠিক উত্তর, ঠিক আছে। পরে কোশ্চেন, একটি নৌকা নদীর স্রোতে প্রতিকূলে 5 ঘন্টায় 20 কিমি যায় এবং স্রোতের বেগ 3 কিমি/ঘন্টা হলে স্থির জলে বেগ কত? প্রতিকূল, ঠিক আছে, আর হচ্ছে গিয়ে অনুকূল, ঠিক আছে। অনুকূল মানে কি ডাউন স্ট্রিম, প্রতিকূল মানে কি আপ স্ট্রিম। তার মানে 5 ঘন্টায় 20 কিমি যায়, তাহলে 1 ঘন্টায় কতটা যায় 5 4 20, মানে 1 ঘন্টায় যায় কত 4 কিলোমিটার। তার মানে প্রতিকূল মানে কি আপ স্ট্রিম, আপ স্ট্রিম মানে কি বোটের বেগ, হ্যাঁ বোটের বেগ মাইনাস থেকে স্ট্রিম মানে হচ্ছে স্রোতের বেগ, ঠিক আছে, সমান কত না ঘন্টায় বেগ কত 4 কিমি। তার মধ্যে স্রোতের বেগ কত বলেছে না, যদি স্রোতের বেগ বলে দেওয়া আছে 3 কিমি, ঠিক আছে, স্রোতের বেগ বলে দেওয়া আছে 3 কিমি, তার মানে নৌকার বেগ কত? তাহলে বোট বোট মাইনাস স্ট্রিম অর্থাৎ প্রতিকূলে যদি যায়, প্রতিকূলে যাওয়া মানে কি মানে স্রোতের বিপরীতে যাওয়া, স্রোতের বিপরীতে গেলে কি হবে না স্রোত এইদিকে বইছে নৌকাটা যাচ্ছে এইদিকে, তাহলে নৌকার বেগ যা থাকলো বোটের বেগ যা থাকলো তার থেকে স্ট্রিম অর্থাৎ স্রোতের বেগ বিয়োগ দিলে পারে আমরা হচ্ছে কি নৌকার অরিজিনাল গতিবেগটা পাবো। তার মানে বোটের বেগটা কত না বোটের বেগ হবে গিয়ে 4 প্লাস হচ্ছে কি স্ট্রিম, তার মানে 4 প্লাস স্ট্রিম কত না স্রোতের বেগ, স্ট্রিম মানে স্রোতের বেগ, স্রোতের বেগ কত বলে দেওয়া আছে 3 বলে দেওয়া আছে, তার মানে কত হবে বোট কত হবে না বোট হবে গিয়ে 7 কিমি, ঠিক আছে, 7 কিমি/ঘন্টা হবে বোটের বেগ। সোজা অঙ্ক এগুলো। নেক্সট অঙ্ক, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং এর ক্ষেত্রফল 147 বর্গমিটার হলে আয়তক্ষেত্রের পরিসীমা কত? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি বলেছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। দেখো সবসময়তে এটা যেটা বলবে আর কি, এটাকে আমরা কি করব যত গুণ বলবে সেটাকে দিয়ে আমরা ভাগ করে দেবো। কত গুণ বলেছে 147, এবার দৈর্ঘ্য প্রস্থের কত গুণ বলেছে না দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ বলেছে, তাহলে ফার্স্টে আমরা 3 দিয়ে ডিভাইড করব, তাহলে 3 4 12 3 না 27, তার মানে যেটা বেরোলো 49, যেটা বেরোলো 49 এ কত রুট করে দাও, 49 এর রুট কত হবে 7 হবে, তার মানে 7টা কি হলো না প্রস্থ অর্থাৎ হচ্ছে কি লেন্থ না ব্রিথ, ঠিক আছে, আর লেন্থ কত হবে না লেন্থ কত হবে না ব্রিথ হচ্ছে কি 7, তাহলে লেন্থ কত হবে না লেন্থ হবে গিয়ে ব্রিথের হচ্ছে কত প্রস্থের 3 গুণ মানে 7 3 কত 21, ঠিক আছে। দিয়ে আয়তক্ষেত্রটি পরিসীমা জানতে চেয়েছে, পরিসীমা জানতে চেয়েছে, তার মানে আয়তক্ষেত্রের পরিসীমা কি না 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রিথ, তার মানে কত হবে 2 গণিত 21 এর সাথে কত 28, তাহলে 28 দুই কত হবে 28 দুই হবে 56, তাহলে 56 মিটার, ঠিক আছে, 56 মিটার হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, 4টি কলম ও 9টি পেন্সিলের দাম 207 টাকা, 7টি কলম ও 8টি পেন্সিলের দাম 339 টাকা, একটি কলমের দাম কত? তো দেখো এই অঙ্কগুলোকে শর্টকাটে করা যাবে না, কোনটি জানতে চাইছে আমাকে কলমের দাম জানতে, কলমের দাম জানতে চেয়েছে, ঠিক আছে। তো কলমের দাম যখন জানতে চেয়েছে আমরা কলমের যে দামটা জানতে চেয়েছে যখন আমরা পেন্সিলের দামটাকে মাইনাস করব, তাহলে 4টি পেন, ঠিক আছে, প্লাস হচ্ছে গিয়ে 9 পেন্সিল, ঠিক আছে, পেন্সিলটাকে শুধু পিতে লিখলাম, দাম কত না 207 টাকা। আর কি বলেছে না 7টি পেন, 7টি পেন প্লাস 8টি পেন্সিল, দাম কত 339 টাকা।
ঠিক আছে। তাহলে আমাকে জানতে চাই একটি কলমের দাম, মানে একটি পেনের দাম জানতে চেয়েছে। তাহলে আমরা এখানে এটাকে সমান করতে হবে, পেন্সিলটাকে সমান করতে হবে। এই জন্যে এই 8টা এখানে গুণ করলাম, এই 9টা এখানে গুণ করলাম, তাহলে কত হবে 8 4 32 টি পেন, প্লাস হচ্ছে কি 8 9 কত 72টি পেন্সিল, সমান কত হবে 8 7 56 আর 8 2 16। আর এটা কত হবে না 9 7 63 পেন প্লাস 9 8 72 পেন্সিল, সমান কত হবে এটা না 9 9 কত 9 9 81 হাতের 8, 9 3 থেকে 27, 27 আর 8 কত হবে 15, 5 হাতের 1, 9 3 27 আর 1 28। এটা বিয়োগ করলে পরে কত হবে 2 আর 5 3 1 এ 3, 3 আর 5 3 এ 6 31 টি পেন। এটা বিয়োগ করলে পরে কত হবে 6 আর 11 5 এ 11, 5 আর 1 6, 6 আর 15 9 15 হাতের 1, 6 আর 1 7, 7 আর 5 8 1 8। তার মানে পেন প্রতিটা পেনের দাম কত হবে না 1195 কে আমরা 31 দিয়ে ভাগ করব। 1195 কে 31 দিয়ে ভাগ করলে পরে কত হবে না এই 31 এর গুণিতক হতে হবে 1195, তার শেষে 5 থাকতে হবে, শেষে 5 একটা সংখ্যারই আছে এটা, বাকি কোটা নাই, করার দরকার নেই। ঠিক আছে, তো নয় নয় 81, 1 হাতের 8, 9 3 27, 27 আর 8 35, 5 হাতের 3, 9 3 27, 27 আর 3 30, সরি এটা 30 হবে, বিয়োগটা ভুল করলাম। তাহলে 5 6 আর 11 5 এ 11 হাতের 1, হাতের 1, 5 আর 1 6 আর 15 9 15 হাতের 1, 6 আর 1 7 আর 5 10 3 এ 10 হাতের 1 1 আর 1 2, 1395 হবে। 1395 কে 31 দিয়ে ভাগ করলে পরে কত হবে, তার শেষে 31 এর গুণিতক হবে, এটা 31 এর গুণিতক হতে হবে অবশ্যই, ডিভাইড করলে পরে 31 এর গুণিতক মানে কত শেষে 5 থাকতে হবে ইউনিট প্লেসে, যে ডিভিজিবল যেটা হবে, তাহলে শেষে একমাত্র এই সংখ্যাটারই 5 আছে, আর কোনো সংখ্যা নেই, এটাই অ্যান্সার। নেক্সট, 120 মিটার দীর্ঘ একটি রেলগাড়ি 8 সেকেন্ডে একটি থাম অতিক্রম করে, রেলগাড়িটি বেগ কত? 8 সেকেন্ডে যাচ্ছে 120 মিটার, তাহলে 8 সেকেন্ডে যদি 120 মিটার যায়, তাহলে 1 সেকেন্ডে কতটা যাবে, তাহলে 1 সেকেন্ডে যাবে 120 ডিভাইডেড বাই 8, তাই তো? তাহলে কত হবে 8 1 8 40, 8 5 40, তাই তো? তাহলে 15 8 120, তাই তো? কত হবে 15 মিটার পার সেকেন্ড। সেকেন্ডে বেগ কত না 15 মিটার। এবার মিটার পার সেকেন্ডকে কিমি পার ঘন্টা করতে গেলে কি করতে হয় না, মিটার পার সেকেন্ডকে যদি কিমি পার ঘন্টা করতে হয় তাহলে 18/5 দিয়ে গুণ করতে হয়, তাহলে 5 3 15, তাহলে 18 3 কত হবে 18 3 হবে 54, 54 কিমি পার আওয়ার, কিমি পার আওয়ার, 54 কিমি পার আওয়ার, মানে অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ঠিক আছে, ওকে। প্রতি কিলোগ্রাম 16.50 টাকা দামে কিছু পরিমাণ চিনি বিক্রয় করা হয়, তাতে তার 3.18% লাভ হয়। যদি মোট 23 টাকা লাভ হয় তাহলে বিক্রিত চিনির পরিমাণ কত? ঠিক আছে, তার মানে বিক্রিত চিনির পরিমাণ কত? ঠিক আছে, তার মানে 3 আঁকে 8 3 24 এর 25, 25/8 টাকা। ঠিক আছে, 25/8 টাকা, 8 3 24 আর 25। আচ্ছা, এত পার্সেন্ট লাভ হয়, তাহলে পার্সেন্টেজকে ভগ্নাংশ করতে গেলে এবারে কি হয় 25 4 100, তার মানে কত হবে 1/32, 1/32।
তার মানে 32 টাকা যদি হচ্ছে কি সিপি হয়, সিপি যদি হচ্ছে কি 32 টাকা হয়, তাহলে এসপি কত হবে? না এসপি তার থেকে 1 টাকা লাভ বেশি হবে, 33 টাকা লাভ হবে, তাই না? 33 টাকা হবে। এবার সিপি যদি যদি এত টাকা দামে বিক্রি করে, মানে 16 টাকা 50 পয়সা হয়, তার মানে এসপি যদি হচ্ছে 16 টাকা 50 পয়সা, সিপি যদি 32 টাকা হয়, তাহলে এসপি হবে 33 টাকা। তাহলে আমাকে এখানে এসপি কত বলে দেওয়া আছে? এসপি 16 টাকা 50 পয়সা দামে কিছু পরিমাণ বিক্রি করা হলে, তাহলে 16 টাকা যদি 50 পয়সা যদি এসপি হয়, তাহলে 16 টাকা 50 কত গুণ? এটা দুগুণ। তার মানে এটার হচ্ছে দ্বিগুণ, না সরি, আমাকে ঘুরিয়ে বলতে হবে যে যে এটা এটা কত গুণ? না এটা হচ্ছে 1/2 গুণ। 33-এর 1/2 গুণ হয় 16 টাকা 50, তাহলে 32-এরও 1/2 গুণ হবে। তাহলে এদিকটাও রেশিওটা মেনটেন করতে গেলে কত হবে? 1/2 গুণ, মানে কত? 16 টাকা। তাহলে 16 টাকায় কিনে যদি 16 টাকায় 50 পয়সা বিক্রি দিয়ে বলছি যে 23 টাকা লাভ হয়, তার মানে সে প্রতি কিলোতে কত টাকা লাভ করে? 50 পয়সা লাভ করে। তার মানে 50 পয়সা লাভ করতে গেলে তাকে কত কিলো বিক্রি করতে হয়? 1 কিলো বিক্রি করতে হয়। তাহলে তাকে যদি 23 টাকা লাভ করতে হয়, তাহলে কত কিলো বিক্রি করবে? তাহলে 50 পয়সা সে যখন লাভ করছে, 50 পয়সা সে যখন লাভ করছে, কত কিলো বিক্রি করে? 1 কিলো বিক্রি করে। আর সে যখন 23 কিলো বিক্রি করবে, তার মানে কত? 50 পয়সা মানে কত? হাফ টাকা। তার মানে 23 কিলো যখন সে বিক্রি করবে, তখন তাকে কত কিলো বিক্রি করতে হবে? না 23 ইন্টু 2 মানে কত হবে? 20, 3 2 6 আর 2 2 4, মানে 46 কেজি তাকে বিক্রি করতে হবে। 50 পয়সা লাভ হচ্ছে কত? 1 কিলো বিক্রি করলে, তাহলে 46 কিলো বিক্রি করলে পারে তবে তার 23 টাকা লাভ হবে, তাই না? 50 পয়সা মানে হাফ টাকা, হাফ টাকা লাভ হচ্ছে কত? 1 কিলো বিক্রি করলে। তাহলে 23 টাকা লাভ যদি করতে হয়, তাহলে তাকে 46 কিলো বিক্রি করতে হবে। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা গড় এবং লসাগু যথাক্রমে 26 এবং 1092, একটি সংখ্যা 546 হলে অপরটি কত? আমি একটু আগেই বলে দিয়েছিলাম, এর আগে একটা ছিল অন্য টাইপের অঙ্ক। এইচসিএফ গণিত হচ্ছে এলসিএম বাই 1 নাম্বার, ঠিক আছে, 1 নাম্বার, তাহলে কত হবে? এটা অ্যানাদার নাম্বার, অ্যানাদার নাম্বার, অ্যানাদার নাম্বার কত হবে? না এইচসিএফ গণিত এলসিএম বাই হচ্ছে গিয়ে অপর নাম্বারটি। তাহলে একটি সংখ্যা 546, তাহলে কত? 26 গণিত কত? 1092 বাই 546, ঠিক আছে, 46 2 92, তাহলে 26 2 কত হবে? 26 2 হবে 52, তাই তো? তাহলে অপর সংখ্যাটি কত হবে? অপর সংখ্যাটি হবে 52। নেক্সট কোশ্চেন, যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 20, 24 এবং 30 দ্বারা বিভাজ্য তা হলো কি? দেখো, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বলেছে, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাকে আমাকে যদি বার করতে হয়, তাহলে কি করতে হবে? না 20, 24 আর 30-এর আমরা হচ্ছে গিয়ে লসাগু করব। যে লসাগু করে যেটা বেরোবে আর কি, 2 10 20, 2 12 24, ঠিক আছে, 2 15। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা এরকম ভাবে করতে পারি, কিন্তু কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে সম্পূর্ণ সবসময় অঙ্ক করার প্রয়োজন হয় না। কেন প্রয়োজন হয় না? না দেখো, পূর্ণবর্গ সংখ্যা হতে হবে, আবার এগুলো দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে বিভাজ্য মানে কি? যে পূর্ণবর্গ সংখ্যাটা হবে সেটা এটা দ্বারা হচ্ছে ডিভিজিবল, তাহলে বিভাজ্য। তাহলে এটা দেখো পূর্ণবর্গ সংখ্যা, এটাও পূর্ণবর্গ সংখ্যা, এটাও পূর্ণবর্গ সংখ্যা, 18 18 324, 12 12 144, 15 15 225, আর এটা কত হবে? না এটা হচ্ছে 60 60 3600, তাহলে এটা সবকটাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে কোন পূর্ণবর্গ সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা? সবকটাই। তাহলে এদের মধ্যে কোনটা 20, 24 এবং 30 দ্বারা বিভাজ্য? একটা জিনিস দেখো, কোন সংখ্যা যদি 20 দ্বারা বিভাজ্য হতে হয়, 20 ইউনিট প্লেসে কত আছে? 0 আছে। তার মানে 20 গুণিতক যেটা হবে সেটারও ইউনিট প্লেসে 0ই থাকতে হবে। তাহলে ইউনিট প্লেসে 0 আছে একমাত্র এই সংখ্যাটা, বাকিগুলো নাই। 20 এবং 30 দ্বারা তো বিভাজ্য হতে হবে, তাহলে এটা 20 দ্বারা বিভাজ্য সম্ভব কি? সম্ভব নয়, কারণ এর ইউনিট প্লেসে 0 নাই, 5 আছে। এর ইউনিট প্লেসে 4 আছে, এর ইউনিট প্লেসে 4 আছে, একমাত্র ইউনিট প্লেসে 0 আছে হচ্ছে এই সংখ্যাটা। তার মানে 20 এবং 30 এর বিভাজ্য হতে গেলে পরে এই সংখ্যাটা কি হতে হবে? অন্য কোনো সংখ্যা হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। যে বৃহত্তম সংখ্যা দ্বারা 500, 674 এবং 790 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে। দেখো, 500 থেকে এই 674 বিয়োগ করলে পরে কত হয়? 174 হয়।
500 থেকে 674 বিয়োগ করলে 174। 790 থেকে 674 বিয়োগ করবি। প্রথমে এই দুটোকে বিয়োগ করলাম, তারপর এই দুটোকে আর এই দুটোকে বিয়োগ করবি। কত হবে বিয়োগ করলে বলে? 4 কয় 10, 6 10, 4 কয় 10, 6 10, 7 কয় 9, 2 9, 6 কয় 7, 7, 126। এবার দেখো এদের মধ্যে একটা সংখ্যা যে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। দেখো এখানে যদি আমরা ভাঙি, যদি এটা 2 6 12, 2 3 6, ঠিক আছে? হুম, আচ্ছা হ্যাঁ, এটা এখানে ভুল হলো তো। 4 কয় 10, 6 10, 7 1, 7 8 8 8, এখানটা ভুল হয়েছে। এটা বিয়োগ করলে পরে কত হচ্ছে? 4 কয় 10, 6 10, ঠিক আছে? 7 8 8 কয় না 1 না, ঠিক আছে? 116। 116 যদি হয় তার মানে এটা কত হবে? এর গুণিতক কত হবে? এটা দুটো সংখ্যার ফ্যাক্টরে ভাঙো, তাহলে কত হবে? এটা 58, 58 2, 58 2 116, ঠিক আছে? আর এটা দেখো 58 3 174। তার মানে এর আর এর মধ্যে কমন ফ্যাক্টর কত? এর আর এর মধ্যে কমন ফ্যাক্টর দেখো একমাত্র 58 রয়েছে, 58। তাহলে 58 এমন একটি সংখ্যা যা একে একে এবং একে ভাগ করলে পরে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে, ঠিক আছে? প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ যখন বলবে তখন যে সংখ্যাগুলো থাকবে তাদেরকে ভাগ করব, দিয়ে তাদের ফ্যাক্টরাইজ করব, যে ফ্যাক্টরটা কমন ফ্যাক্টর পাবো সেটাই হবে আমাদের ভাগশেষ, যদি একাধিক থাকে, তাছাড়া কিন্তু নয়, ঠিক আছে? চলো 4 এবং 10-এর তৃতীয় সমানুপাতি কত? ঠিক আছে, 4 এবং 10-এর তৃতীয় সমানুপাতি। তো তৃতীয় সমানুপাতি 4:10, তৃতীয় সমানুপাতিটা আমি ধরে নিলাম x। তার মানে কত? 4/10 সমান হচ্ছে 10/x। তার মানে কত হবে? 4x। 4x সমান কত হবে? 10 10 100। তাহলে x সমান কত হবে? না 100-কে 4 দিয়ে ভাগ, তাহলে 100-কে 4 দিয়ে ভাগ করলে পরে কত হবে? 25 হবে। তাহলে কত হবে? দ্বিতীয় 4 এবং 10-এর তৃতীয় সমানুপাতি, 4 এবং 10-এর তৃতীয় সমানুপাতি কত হবে? 25 হবে, ঠিক আছে? তো তৃতীয় সমানুপাতি বার করতে গেলে প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান দ্বিতীয় পদ বাই তৃতীয় পদ, ঠিক আছে? নেক্সট কোশ্চেন। 5 বছর পূর্বে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি 40 বছর ছিল। 5 বছর পরে, 5 বছর পূর্বে ছিল 40 বছর, ঠিক আছে? পিতা পুত্রের সমষ্টি। তাহলে বর্তমানে কত হবে? 5 বছর পূর্বে, এটা বর্তমান বয়স, এটা প্রেজেন্ট এজ, এটা 5 বছর আগে, আর এটা হচ্ছে কি 5 বছর পরে। ক্লিয়ার? তাহলে 5 বছর পূর্বে কত ছিল? সমষ্টি 40 বছর। প্রেজেন্টে কত হবে? না দুজনের বাবারও 5 বাড়ছে, ছেলেরও 5 বাড়ছে, মানে কত হবে? 50 বছর। আর 5 বছর পরে আবার 5 বাড়বে বাবা, ছেলের 5 বাড়বে, মানে কত হবে? 60 বছর। দিয়ে 5 বছর পরে পিতার বয়স কি বলেছে? পুত্রের বয়সের 3 গুণ হবে। তাহলে পিতা যদি পুত্রের 3 গুণ হয়, তাহলে পুত্র দেখো পিতা আর পুত্র, হ্যাঁ পিতা যদি পুত্রের 3 গুণ হয় তাহলে পুত্র হবে গিয়ে 15 বছর, আর পিতা হবে গিয়ে 45 বছর। 15 3 45, তাই না? আর পিতার পুত্রের বয়সের সমষ্টি কত হবে? 60, ঠিক আছে? বা 3 গুণ বলেছে, 3 গুণ বলেছে, তাই তো? 3 গুণ যেহেতু বলেছে তার মানে এরকম ভাবেও করতে পারো যে 60 বছর, তো পিতার বয়সের আর পুত্রের বয়সের রেশিও কত? 3:1। তার মানে এটা কত হবে? 3/4। আর এর কত হবে? পুত্র কত হবে? 60 ইন্টু হচ্ছে 1/4। তাহলে কত হবে? 4 15 60, 15 3 45 বছর, আর এটা কত হবে? 15 বছর। পুত্র 15 বছর। এবার যে পিতার বর্তমান বয়স কত হবে? তার মানে এটা কত? 5 বছর পরে 45 বছর। তার মানে বর্তমান, বর্তমান কি হবে? তাহলে আরো 5 কমে যাবে। পিতার 5 বছর পরে বয়স তো 45 বছর, তাহলে কি হবে? এটা আরো 5 কমে যাবে। তাহলে 45 থেকে যদি 5 কমে যায় তাহলে বর্তমান বয়স কত হবে? 40 বছর হবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন। কোন বিদ্যালয়ে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর ছাত্রদের সংখ্যার অনুপাত 9:1 এবং তাদের আর অন্তর
5 হলে পঞ্চম শ্রেণী ছাত্র সংখ্যা কত? ঠিক আছে, এটা হচ্ছে কি পঞ্চম শ্রেণী আর এটা হচ্ছে কি ষষ্ঠ শ্রেণী। ঠিক আছে, এবার তাদের ছাত্রদের সংখ্যার অনুপাত কত বলে দেওয়া আছে না, পঞ্চম শ্রেণী অনুপাত 9 আর ষষ্ঠ শ্রেণী অনুপাত হচ্ছে 8। তাহলে রেশিওতে কত, 9:8। রেশিওতে ডিফারেন্স কত, রেশিওতে ডিফারেন্স হচ্ছে 1। তাদের সংখ্যার অন্তর, আর অ্যাকচুয়াল অন্তর কত না, অ্যাকচুয়াল অন্তর হচ্ছে 5। তাহলে রেশিওতে ডিফারেন্স কত, 1, আর অ্যাকচুয়াল ডিফারেন্স কত, 5। তাহলে 1 মানেই 5। তাহলে 9 মানে কত হবে, 9 মানে হচ্ছে কি 45, আর 8 মানে কত হবে, 8 5 40। ঠিক আছে, তাহলে পঞ্চম শ্রেণী, এটা পঞ্চম শ্রেণী, পঞ্চম শ্রেণী ছাত্র সংখ্যা কত, 45। পঞ্চম শ্রেণীর ছাত্র সংখ্যা কত হবে, 45। ঠিক আছে, রেশিওতে ডিফারেন্স 1, তার মানে অ্যাকচুয়াল ডিফারেন্স কত, 1 ইউনিট মানে 5। তাহলে 9 ইউনিট মানে কত, 45, 8 ইউনিট মানে কত, 40। তাহলে পঞ্চম শ্রেণী, এটা ষষ্ঠ শ্রেণী, পঞ্চম শ্রেণী কত, 45, ষষ্ঠ শ্রেণীর ছাত্র সংখ্যা কত, 40। ঠিক আছে, নেক্সট পরবর্তী অঙ্ক। হ্যাঁ, 78 লিটার মিশ্রণে স্পিরিট ও জলের অনুপাত 7:6। এই মিশ্রণে কিছু পরিমাণ জল দেওয়ার পূর্ব অনুপাত ব্যস্ত অনুপাতে হয়, কিছু পরিমাণ জল দেওয়ায়। ঠিক আছে, মেশানো হয়েছে কোনটা, জল মেশানো হয়েছে। তাহলে কি আছে, স্পিরিট অ্যান্ড হচ্ছে কি ওয়াটার। 78 লিটারে মিশ্রণে স্পিরিট এবং জলের অনুপাত কত, 7:6। 7 আর 6 কত, 13, তাই তো? 7 আর 6 কত, 13। স্পিরিট আর জল মিলিয়ে কত, 78 লিটার। তার মানে রেশিওতে অনুপাত কত, 13। তাহলে 13 ইউনিট মানে 78। তাহলে 1 ইউনিট মানে কত, 13 ইউনিট মানে 78। তাহলে 1 ইউনিট মানে কত, 1 ইউনিট মানে হচ্ছে কি 13, 6, 78 মানে 6। তার মানে স্পিরিট আর ওয়াটারের অনুপাত কত, 7:6। এবার 1 ইউনিট মানে যদি 6 হয়, তাহলে 7 ইউনিট মানে কত, 42 লিটার, আর 6 6 কত, 36 লিটার হচ্ছে ওয়াটার আছে। এবার কিছু পরিমাণ জল দেওয়ায়, তাহলে ফিক্সড আছে কোনটা, স্পিরিটটা ফিক্সড আছে। জল দেওয়ায় পূর্ব অনুপাত ব্যস্ত অনুপাত হয়। তাহলে ব্যস্ত অনুপাত 7:6 ব্যস্ত অনুপাত কত, 6:7 ব্যস্ত অনুপাত জল দেওয়ায়। তাহলে ফিক্সড আছে কোনটা না, ফিক্সড আছে কোনটা, স্পিরিটটা। যেটা ফিক্সড থাকবে আমরা তাকে নিয়ে কাজ করব। তার মানে ফিক্সড আছে স্পিরিটটা, স্পিরিটটা এখন অনুপাত কত, 6। তাহলে 6 এর কত গুণ, 42। 6 এর 42 হতে গেলে 7 গুণ হতে হবে। 6 এর কত গুণ, 42, 7 গুণ 42। তাহলে 6 যদি 7 গুণ 42 হয়, তাহলে 7-এরও 7 গুণ হবে। তাহলে 7-এর ইন্টু 7 গুণ, 7-এর 7 গুণ মানে কত, 49। তার মানে ওয়াটার কতটা হতে হবে, এখন ওয়াটার হতে হবে 49 লিটার। তাহলে 49 লিটার যদি ওয়াটার হয়, তাহলে ওয়াটার ছিল কত, 36 লিটার। তাহলে 49 লিটার এখন ওয়াটার হবে, আর ছিল কতটা ওয়াটার, 36 লিটার ছিল। তাহলে মেশানো হয়েছে কতটা, 3, 13 লিটার মেশানো হয়েছে। ঠিক আছে, যদি বুঝতে না পারো পজ করে নিয়ে দেখবে, আমার যারা ক্লাস করেছো তারা তো এসেই বুঝতে পারবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক। 3 অঙ্কের কোন সংখ্যা দ্বারা এত এবং এতকে ভাগ করলে একই ভাগশেষ থাকবে? কোন সংখ্যা এত এবং এতকে ভাগ করলে একই ভাগশেষ থাকবে? এই যে ভাগশেষ থাকবে একটা আগেই বলে দিলাম, 3টে সংখ্যা ছিল, এখানে 2টো অঙ্ক দিয়েছে, 2টো সংখ্যা দিয়েছে। তাহলে 2 2 7 2, একে 875 দিয়ে বিয়োগ করো। বিয়োগ করলে কত হয়, 5 কয় 12, 7 12, হাতের 1, 7 আর 1 8, 8 কয় 17। ঠিক আছে, 9 17, হাতের 1, 8 আর 1 9, 9 কয় 12, 3 12, সরি 1। তাহলে কত হবে, 1397। তাহলে 1397 কোন, 1397 এইখানে যে সংখ্যাগুলো রয়েছে এই অপশনে আমাদের করার দরকার নেই। এইখানে যে অপশনে যে সংখ্যাগুলো রয়েছে 1397টা সেই সংখ্যার গুণিতক হতে হবে। এবার দেখো মজার কথা হচ্ছে 245, 245-এ কোনো, এটা যদি গুণিতক হতে হতো, এটা যদি 245-এ গুণিতক হতে হতো, তাহলে এখানে 245 ইউনিট প্লেসে 5 আছে, তার মানে এখানেও 5 থাকতে হতো। তাহলে এটা নয়, তাহলে এই অপশনটা নয়। 125-এর ইউনিট প্লেসেও 5 আছে, তার মানে এর গুণিতকটাও ইউনিট প্লেসে 5 থাকবে, তার মানে এটাও নয়। এখানে দেখো 335 ইউনিট প্লেসে 5 আছে, তার মানে এর গুণিতকটাও ইউনিট প্লেসে 5 থাকতে হতো, তার মানে এটাও না। তাহলে একমাত্র পড়ে থাকলো 127, তাহলে 187 হবে। এবার দেখে নিতে পারো মিলিয়ে। ঠিক আছে, একে 127 দিয়ে ভাগ করে দেখে নাও, গুণিতক বটে কিন্তু। ঠিক আছে, 127 একে 127, 7 কয় না, 2 নয়, 2 কয় 3, 1 3, 7 নামলো, 127 একে 127। ঠিক আছে, তার মানে কোনটা, প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে কত, 127 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। ক্লিয়ার, নেক্সট।
902.4016 এর ধনাত্মক বর্গমূল কত? ঠিক আছে, বর্গমূল ক্ষেত্রে ঋণাত্মক হয় ধনাত্মক হয়, এই যে ধনাত্মক বলছি। এবার দেখো এখানে দেখো বর্গমূল ক্ষেত্রে আমরা জোড়া জোড়া সংখ্যা নিতে পারি। এবার এখানে দশমিকের পরে কটা ডিজিট আছে? 4টে ডিজিট আছে। তার মানে আমরা যদি বর্গমূল করি তার মানে আমরা কটা ডিজিট পাবো? বর্গমূল করলে পরে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে কি আমাদের 2 ডিজিট আসবে। বর্গমূল করলে দশমিকের পরে কটা ডিজিট আসবে? দশমিকের পরে আমাদের 2টো ডিজিট পাবো বর্গমূল করলে, তাই তো? কিন্তু এখানে আছে কটা? আমাদের 4টে ডিজিট। এবার দেখো দশমিকের পরে 2 ডিজিট থাকতে হবে, তাহলে দশমিকের পরে এটা আছে 3টে ডিজিট, তার মানে এই অপশনটা বাদ। এটা আছে দশমিকের পরে 1 ডিজিট, তাহলে এই অপশনটাও বাদ। থাকলে হচ্ছে কি এটা আর এটা 2 ডিজিট, এটাও দশমিকের পরে 2 ডিজিট। এবার দেখো এর ইউনিট প্লেস আছে 4, তার মানে একে যদি বর্গ করা হয় তাহলে এর ইউনিট প্লেসে এর ইউনিট প্লেস আছে 0, তাহলে একে বর্গ করলে এর ইউনিট প্লেসে 0 থাকতে হবে, নাই? এখানে আছে ইউনিট প্লেসে 4, তাহলে এর বর্গ করলে পারে 4 এর বর্গ কত? 16, তাহলে ইউনিট প্লেসে কত থাকতে হবে? 16, মানে 6 থাকতে হবে, তাহলে এখানে দেখো 6 আছে। তার মানে অ্যাকশন এটাই মিলবে, এটাও হবে। ঠিক আছে, একে কিছু ট্রিক্স, কিছু জিনিস, সেন্স অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই আমাদের যে পঞ্চ ইন্দ্র, এর মাঝে এর পরে একটা ইন্দ্র আছে, যেটা ষষ্ঠ ইন্দ্র, সেটা হলো সেন্স। এই কম্পিটিটিভ পরীক্ষায় তোমার সেন্সকে কাজে লাগাতে হবে, ঠিক আছে? তবেই টাইম সেভিং কনসেপ্ট, সেন্সকে যদি ইউটিলাইজ করতে পারো, ব্যবহার করতে পারো, তবেই তুমি হচ্ছে কি পরীক্ষাতে, ঠিক আছে, মিনিমাম টাইম ম্যাক্সিমাম আউটপুট, মিনিমাম টাইম দেবে, ম্যাক্সিমাম আউটপুট পাবে। নেক্সট, একজন লোক কয়েকটি পাতিলেবু প্রতি ডজন 10 টাকায় ক্রয় করে এবং সেগুলিকে টাকায় 1টি করে বিক্রি করে। প্রতি ডজন মানে কত? 12টা লেবু কত টাকায় কিনছে? 10 টাকায় কিনছে। সিপি কত? তাহলে 10। আর সেগুলো টাকায় টাকায় একটা, 1 টাকায় একটা, তাহলে 12টা বিক্রি করলে কত টাকা পাবে? 12 টাকা পাবে। তার মানে এসপি কত হলো? তাহলে 12টা ক্রয় মূল্য 10 টাকা, 12টা বিক্রয় মূল্য কত? 12 টাকা। তাহলে লাভ কত? লাভটা হচ্ছে 2 টাকা। কতর মধ্যে লাভ? না 10-এর মধ্যে। 2-এর 5, 2-এর 5 মানে কত? 2-এর 5 মানে হচ্ছে কি, সরি 2-এর 10 মানে কত? 1-এর 5, 1-এর 5 মানে কত? 1-এর 5 মানে হচ্ছে 20%। 1-এর 5 মানে 1-এর 5 কে ফ্র্যাকশন ভ্যালু করলে কত হবে? 20% অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গমিটার তার একটি বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্য বার করতে গেলে কি করতে হয়? তাকে ক্ষেত্রফলকে বর্গমূল করতে হয়। এটাও সেই বর্গমূল, এর আগে একটা বর্গমূল করলাম, এটাও বর্গমূল, ঘুরিয়ে ফিরিয়ে বর্গমূল করতে। তাহলে এটা কত আছে? 4.1209। এখানেও তাই ইউনিট প্লেসে দশমিক পরে 4টি সংখ্যা আছে, তার মানে বর্গমূল করলে পরে কি হবে? না বর্গমূল করলে হবে কি দশমিক পর 2টো ডিজিট থাকবে, তাহলে দশমিকের পর 2 ডিজিট থাকতে হবে। এবার এখানে আছে কত? ইউনিট প্লেসে 9, 9 আছে, মানে 9-এর বর্গমূল করলে কত হবে? ইউনিট প্লেসে কত থাকবে? 3 থাকবে। ইউনিট প্লেসে 3, এই 3টে অপশন আছে, বিয়েরটা তো প্রথমেই তাহলে ক্যান্সেল। এবার দেখো 1-এর বর্গমূল করলে পরে কত হয়? 1-এর পরে 1.03, মানে এটা সামথিং হবে, কারণ এখানে আছে 4, মানে 4 মানে 2 তো হবেই, 2 দশমিক সামথিং হবে। 2 দশমিক সামথিং এটা হতে পারে, নয়তো 2 দশমিক এটা হতে পারে, এটাও বাতিল। এবার দেখো 2.03, 2.03কে যদি আমরা 2.03 দিয়ে যদি গুণ করি তাহলে কত হয়? না হচ্ছে 3 3 9, 3কে 0 দিয়ে গুণ করলে 0, 3 2 হচ্ছে 6, এটা কত হবে? 203। আর এটা কত হবে? 3 2 6, 2 0, 2 2 4, তাহলে কত হলো? 9 3 6 6 12 2 বললে হাতের 1 বিয়োগ 1 3 4, 2 2 4, এটা কত হবে? 3 3 203 কে 203 দিয়ে গুণ করলে কত হবে? কোথায় ভুল করলাম? এটা কি আসছে? 3 3 9, 3কে 0 দিয়ে গুণ করলে 0, 3 2 6, সরি 0কে যেটাতে গুণ করলে তো সবকটাতে 0 হবে, আমি উল্টো পাল্টা করি। আর এটা কত হবে? 2 3 6, 2 0, 2 2 4, তাহলে 9 0 6 6 12 2 বললে হাতের 1,
তাহলে 4.1209, তাহলে এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, তো বর্গমূল করলেও করে দেখতে পারো বা এটাই হবে অ্যান্সার। সেন্সকে কাজে লাগাবে তাহলে বুঝতে পারবে। এটা 2.13 আছে মানে এটা কিন্তু অনেকটা বেশি হয়ে যাবে। একটি রেলগাড়ি 40 কিমি পার ঘন্টা বেগে হাওড়া থেকে খড়গপুর যায় এবং 60 কিমি পার ঘন্টা বেগে হাওড়া থেকে ফিরে আসে। ঠিক আছে, এই একটা যাত্রা পথ, এটা হচ্ছে গিয়ে হাওড়া আর এটা হচ্ছে গিয়ে খড়গপুর। যাচ্ছে কত হাওড়া থেকে, একটি রেলগাড়ি হাওড়া থেকে খড়গপুর যাচ্ছে কত না 40 কিমি পার ঘন্টা, আর যখন ফিরে আসছে তখন ফিরে আসছে কত 60 কিমি পার ঘন্টা, তাই তো ফিরে আসছে। তাহলে সমগ্র যাত্রার জন্য রেলগাড়ির গড় বেগ ঘন্টায় কত? ঠিক আছে, তাহলে 60 কিমি পার ঘন্টা 40 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে আর 60 কিমি পার ঘন্টা বেগে ফিরে আসছে। তাহলে হাওড়া থেকে খড়গপুরের ডিস্টেন্সটা তো আমরা জানি না, আমরা একটা ধরে নেবো। কত ধরে নেবো না, আমরা 60 আর 40-এর লসাগু করবো। 60 আর 40-এ এলসিএম কত? 60 আর 40-এ লসাগু করলে পরে কত হয় না, 60 আর 40-এর লসাগু হয় 120। তার মানে হাওড়া থেকে খড়গপুর যাচ্ছে কত 120 কিলোমিটার, আর খড়গপুর থেকে হাওড়া যখন আসছে ফিরে তখন 120 কিলোমিটার ফিরে আসছে। তাহলে মোট যাতায়াতের পথ কত? 120 প্লাস 120 সমান কত না 240 কিলোমিটার। মোট যাতায়াতের পথ কত? 240 কিলোমিটার। এবার যখন এই 120 কিমি যাচ্ছে, কত কিলোমিটার বেগে যাচ্ছে? 40 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে। তাহলে 120 কিমি যেতে সময় লাগবে কত? 4 3 12 মানে 3 ঘন্টা সময় লাগবে। আবার এই 120 কিমি পর 60 কিমি পার ঘন্টা বেগে ফিরে আসছে, মানে 120-কে 60 দিয়ে ভাগ করলে পরে কত হবে? 2 হবে। তাহলে 3 আর 2 কত হবে? 5। তার মানে যেতে এবং আসতে, যেতে 3 ঘন্টা এবং আসতে 2 ঘন্টা, তাহলে কত? মোট 5 ঘন্টা সময় লাগবে। তাহলে 240/5, তাহলে কত? 5 4 20, 5 8 40। তার মানে 240 কিমি যেতে যদি 5 ঘন্টা সময় লাগে, তাহলে গতিবেগ ঘন্টায় কতটা যায় না 48 কিমি পার ঘন্টা। তাহলে ঘন্টায় গতিবেগ কত? 48 কিমি পার ঘন্টা। এটা এইভাবে করে নেয় সুবিধা। আর একটা তো ফর্মুলা আছেই, সবাই যেটা ইউজ করে 2xy বাই হচ্ছে কি x প্লাস y। আমি ওটাকে ধরে করাই না, কারণ অনেক ক্ষেত্রে 40 কিমি পার ঘন্টায় গেল, 60 কিমি পার ঘন্টায় ফিরে এলো, আবার 30 কিমি পার ঘন্টায় গেল, আবার 20 কিমি পার ঘন্টায় ফিরে এলো। যদি এরকম চারটে রাশি দেয় তখন আমরা কি করবো? তো আমরা এইরকম ভাবেই এলসিএম মেথডে অ্যাপ্লাই করে করবো, তাদের সুবিধা হবে। তখন কিন্তু এই ফর্মুলা দিয়ে আমরা করতে গেলে কিন্তু জটিলতার সৃষ্টি হবে। ঠিক আছে, সেই জন্য এই ফর্মুলাটাকে আমি বলি অ্যাভয়েড করে যেতে, 2xy বাই x প্লাস y। 900 এবং 1000-এর মধ্যবর্তী যে সংখ্যা 38 এবং 57 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 ভাগশেষ থাকে। তাহলে 38 আর 57 দ্বারা ভাগ করলে 23 ভাগশেষ থাকে। তাহলে 19 2 38 আর 19 3 57, এদের লসাগু কত? 19 6 114। 38 আর 57 লসাগু কত হবে? 114 হবে। এবার 114-র গুণিতক দেখি। 114 গণিত 8 কত হবে? 108 800 আর হচ্ছে কি 14 8 কত? 112। তাহলে হচ্ছে কি 912। 912, ঠিক আছে। 14 7 98, 14 8 112, তাহলে হচ্ছে কি 912। তার মানে এটা কত হবে না 912। তার মানে 900 এবং 100 মধ্যবর্তী সংখ্যা, এটা পাওয়া গেল। এবার বলছে যে প্রতি ক্ষেত্রে 23 ভাগশেষ থাকবে। তার 912, 900 এবং 1000-এর মধ্যে 912 একটি সংখ্যা যেটা 38 দ্বারাও বিভাজ্য, 57 দ্বারাও বিভাজ্য, কিন্তু আমাকে বিভাজ্য বলেনি, বলেছে 23 ভাগশেষ থাকতে হবে। তাহলে 23 যদি ভাগশেষ থাকতে হয়, তাহলে এর সঙ্গে আমরা 23 যোগ করে দেবো। তাহলে 3 আর 2 5, 2 আর 1 3, 9 935। তাহলে অ্যান্সার কত হবে? অপশন ডি 935। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এর মান জানতে চেয়েছে। এর মান 3 3 9 আর 1 10 বাই 3 গণিত 8 1 8 আর 1 9, 9 বাই 8। তাহলে 3 3 9, 2 4 8, 2 5, তাহলে কত হলো? 5 3 15, 15 বাই 4, 15 বাই 4। এবার এটা কত? 7 2 14 আর 1 15 বাই 2 গণিত 3 বাই 4 ভাজিত এই দুটো কত হলো? এই দুটো 15 বাই 4 হলো, তার গণিত দিয়ে কত হবে? 4 বাই 15। তাহলে 4 4 ক্যান্সেল, 15 15 ক্যান্সেল, থাকছে কত? 3 এর 2। 3 এর 2 মানে কত? 1 পূর্ণ 1 এর 2। 3 এর 2 মানে কত? 1 পূর্ণ 1 এর 2, মানে অপশন সি হতো সঠিক উত্তর। কোনটা? অপশন সি, 1 পূর্ণ 1 এর 2। নেক্সট কোশ্চেন।
একটি গাড়ি সামনে চাকা 2 কিমি 5 হেক্টোমিটার 9 মিটার 2 ডেসিমিটার দূরত্ব অতিক্রম করে, সময় এতবার আবর্তন করে, তাহলে চাকাটি পরিধি কত? তাহলে দেখো 2 কিমি সব থেকে ছোট ইউনিট কোনটা আছে? ডেসিমিটার। তার মানে কিমি থেকে ডেসিমিটার করতে গেলে পরে কত দিয়ে গুণ করতে হয়? কিমি থেকে হচ্ছে কি মিটার করতে গেলে পরে 1000 দিয়ে গুণ করতে হয়, তাহলে 10,000 দিয়ে গুণ করতে হবে। 10 দিয়ে 20,000। 5 হেক্টোমিটার, 5 হেক্টোমিটার 9 মিটার মানে 90, 2 ডেসিমিটার মানে 2, তাহলে 2 9 0 5 2। এইটে এই এত এত কি এত ডেসিমিটার, এই এত ডেসিমিটার যেতে ঘুরে কতবার? 1230 বার। তাহলে একে 1230 দিয়ে আমরা ভাগ করব। ঠিক আছে, 1230 দিয়ে ভাগ করব, তাহলে 2 দিয়ে যাবে। দেখো 2 0 0 2 3 6 2 2 4 2 1 2। ঠিক আছে, তো এখানে 0 দিয়ে দিলাম, 0 বসে গেল। 2 9 6 5 10 4 10 হাতের 1। তো এখানে দশমিক দিলাম, দশমিক দিয়ে আবার একটা 0 পেলাম। 0 পেলাম মানে কত? 104 400 4 দিয়ে যাবে, তার মানে কত? 4920। তার মানে কত হলো? 20.4। এই 20.4 ডেসিমিটার। ডেসিমিটারকে আমরা কি করবো? এখানে সেমিতেও উত্তর রয়েছে, সেমিও রয়েছে, তাহলে ডেসিমিটারকে সেন্টিমিটার করুন। ডেসিমিটারকে সেমি করতে গেলে কি করতে হয়? 10 দিয়ে গুণ করতে হয়। ডেকামিটার মিটার ডেসিমিটার বা সেন্টিমিটার মানে 204 সেন্টিমিটার। তাহলে কত হলো? 204 সেন্টিমিটার। কত হলো না? 204 সেন্টিমিটার, 204 সেমি, 204 সেমি। 204 সেমি মানে কত? 2 মিটার 4 সেন্টিমিটার। 2 মিটার 4 সেন্টিমিটার, অপশন বি হবে সঠিক উত্তর, 2 মিটার 4 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেন, দুটি সংখ্যার প্রথমটিকে 10% বাড়ালে এবং দ্বিতীয়টিকে 10% কমালে তারা সমান হয়, প্রথম এবং দ্বিতীয় সংখ্যাদের অনুপাত কত? প্রথমটিকে 10% বাড়ালে, তার 10% বাড়ালে এবং দ্বিতীয়টিকে 10% কমালে, তাহলে প্রথমটিকে যদি 10% বাড়ায় তার মানে সংখ্যাটি 100, তাহলে 100 থেকে যদি 10% বাড়ায় তাহলে কত হবে? 110। আর সংখ্যাটি 100, তার থেকে যদি 10% কমায় তার মানে কত হবে? না 90 হবে। ঠিক আছে, দুটি সংখ্যা প্রথমটিকে 10% বাড়ালে এবং দ্বিতীয়টিকে 10% কমালে, ঠিক আছে, কত হয়? না এটা হয়। তাহলে সংখ্যা দুটি অনুপাত কত? ঠিক আছে, বা দুটি সংখ্যা মানে একটি সংখ্যা এক্স ধরে নিলাম, তাহলে এক্স এর 10% বাড়ালে পরে কত হবে? 110/100। আর একটা সংখ্যা কত ধরলাম? ওয়াই, তাহলে ওয়াই এর যদি হচ্ছে 10% কমায় তাহলে কত হবে? 90, 90/100। নিচে দুটোরই 100 100 কেটে গেল। ঠিক আছে, তার মানে এক্স ইজ টু ওয়াই, এক্স ইজ টু ওয়াই কত হবে? এক্স ইজ টু ওয়াই হবে 90/110। তার মানে কত হবে? 9:11, 9:11। অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, নেক্সট এবং লাস্ট 25টা কোশ্চেন ছিল, 25টি। কোনো পরীক্ষায় 40% পরীক্ষার্থী অঙ্কে এবং 30% পরীক্ষার্থী ইংরেজিতে অনুত্তীর্ণ হয় এবং 20% পরীক্ষার্থী উভয় বিষয়ে অনুত্তীর্ণ হয়, তাহলে উভয় বিষয়ে কতজন উত্তীর্ণ হয়েছিল? দেখো, এটা সব থেকে একটা জিনিস, একটা কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য একটা ভেন ডায়াগ্রামে বুঝিয়ে দিই, তাহলে কিন্তু তোমরা কিন্তু ক্লিয়ার থাকবে ব্যাপারটা। ঠিক আছে, আচ্ছা।
দেখো দুটো ভেন ডায়াগ্রাম হয়েছে, দুটো ভেন ডায়াগ্রাম এঁকেছি, ঠিক আছে। তো দুটো ভেন ডায়াগ্রাম এঁকা হয়েছে। এবার বলেছে যে 40% এটা হচ্ছে গিয়ে ম্যাথ, আর এটা হচ্ছে গিয়ে ইংলিশ, এবং এটা ইংলিশ। এবার দেখো বলছে যে উভয় বিষয়ে 20% পরীক্ষার্থী অনির্তন্য হয়েছে, মানে 20% ম্যাথেও আছে ইংরেজিতেও আছে, উভয় বিষয়ে কোথায় লিখলাম 20% আমি এখানে লিখলাম, ঠিক আছে। 20% অনুত্তীর্ণ হয়েছে। 40% পরীক্ষার্থী অঙ্কে অনুত্তীর্ণ হয়েছে, 40% পরীক্ষার্থী অঙ্কে পাশ করতে পারে নাই, 40% পরীক্ষার্থী অঙ্কে পাশ করতে পারে নাই। তার মানে 40% পরীক্ষার্থী অঙ্কে পাশ করতে পারে নাই, 40-এর মধ্যে এটা তো ম্যাথের সার্কেল, তাহলে ম্যাথে তো 20% এখানে লিখেছি, তার মানে আর 20% লিখলেই হয়ে গেল। তাহলে ম্যাথে দেখো 20%, 20%, 40% পাশ করতে পারেন। আর ইংরেজিতে 30% ইংরেজিতে অনুত্তীর্ণ হয়েছে, 30% পাস করতে পারে না। 30% মধ্যে 20% তো পাস করতে পারে না, ম্যাথও পারে না, ইংরেজিতেও পারে না। তাহলে আর ইংরেজিতে কত পার্সেন্ট পায় না? 10%। তাহলে 20 আর 10 দেখো 30% পারেনি। তাহলে মোট কত পার্সেন্ট পাস করতে পারলো না? মোট পাস করতে পারলো না 20% প্লাস 20% প্লাস 10%, মানে মোট কত পার্সেন্ট পাস করতে পারলো না? 50% পাস করতে পারলো না। তাহলে পাস করতে পেরেছে কতজন? আমাকে জানতে চাইছে উভয় বিষয়ে উত্তীর্ণ হয়েছে কতজন। 50% পাস করতে পারেনি, তাহলে পাস করতে পেরেছে কতজন? না 100 থেকে হচ্ছে গিয়ে মোট তো হচ্ছে গিয়ে 100, তার থেকে আমরা 50 বিয়োগ দিয়ে দেবো, তাই না? 100 থেকে 50 বিয়োগ দিলে কত? 50%। মোট পাস করতে পেরেছে কতজন? মোট পাস করতে পেরেছে 50%। এটা হলো ভেন ডায়াগ্রামের মাধ্যমে বোঝানো। এবার আমরা অঙ্কটাকে করব কি, এমনি পরীক্ষা হলে তাড়াতাড়ি করব কি করে। দেখো সবকটাই অনুত্তীর্ণ হয়েছে, তাহলে 40% উত্তীর্ণ হতে পারেনি অঙ্কে, 30% হচ্ছে কি অনুত্তীর্ণ হতে পারেনি হচ্ছে কি ইংলিশে, 20% দেখো অনুত্তীর্ণ হতে পারেনি হচ্ছে উভয় বিষয়। তাহলে 40 আর 30-এ 70, আর 20-তে কত হলো গে? 40 আর 30-এ 70, 70 আর 20-তে 40 আর 30-এ 70, 20, 20, 40। হ্যাঁ, সরি ভুল করছি। হুম হুম ইয়ে মোট হচ্ছে কি কত না 40 আর 30-এ কত না মোট 40 আর 30-এ কত 70% হচ্ছে অনুত্তীর্ণ হতে পারে। কিন্তু 20% তো উভয় বিষয় আছে, তাহলে উভয় বিষয়টাকে কবার ধরা হয়েছে? দুবার ক্যালকুলেশনের মধ্যে ধরা হয়েছে, ওই জন্য 20%টাকে একবার মাইনাস দিয়ে দেবে, তাহলে কত হবে 50%। তাহলে কত হবে? মোট 50% অনুত্তীর্ণ হতে পারে, ঠিক আছে। তাহলে অনুত্তীর্ণ সংখ্যা কত? অনুত্তীর্ণ সংখ্যা হচ্ছে 50%। ভেন ডায়াগ্রামের মাধ্যমে বুঝলে পারে এরকম, ঠিক আছে। এই জায়গাটা কি না, এই জায়গাটা হচ্ছে কি আমাদের কি উভয় বিষয়ের সংখ্যা, এই জায়গাটা কি আমাদের উভয় বিষয়, ঠিক আছে। আর এটা হলো গিয়ে এই যে সার্কেলের মধ্যে এটা দেখো ইংলিশও আছে, এই সার্কেলের মধ্যে দেখো ম্যাথ আছে, তাহলে ম্যাথ 20 প্লাস এই দেখো উভয় বিষয় 20 ঢুকে আছে, তাহলে মোট 40%। আর এখানে কত? ইংরেজি হচ্ছে গিয়ে 10, আর এখানে দেখো ইংরেজি 20, তাহলে কত হলো? মোট 30%। তাহলে ইংরেজিতে 30% পারেনি, ম্যাথে হচ্ছে গিয়ে 40% পারেনি, আর 20% উভয় বিষয়, তাহলে উভয় বিষয়টা তো এইখানে ইনক্লুড হয়ে আছে, এই 30-এর মধ্যেই তো আছে। তার মানে কত? 20, 20, 40 আর 10-এ 50, মোট 50% পাস করতে পারেনি। পাস করেছে কতজন? তাহলে 100 থেকে 50 বিয়োগ দিলাম। আর নয়তো 40% ম্যাথে আর 30% হচ্ছে কি ইংলিশে, তাহলে 40 আর 30-এ কত? 70। এবং 20% তো উভয় বিষয়, মানে 40-এর মধ্যেও 20-কে একবার ক্যালকুলেশন করা হয়েছে, আর 30-এর মধ্যেও 20-কে একবার ক্যালকুলেশন করা হয়েছে, এই জন্য একবার 20-কে আমরা কি করলাম? মাইনাস করে দিলাম, ঠিক আছে। একবার 20-কে আমরা মাইনাস করে দিলাম, তাহলে কত হলো না 40 আর 30-এ 70 থেকে 20 বিয়োগ গেলে কত হয়? 50%, ঠিক আছে। তো বন্ধুরা আজকে এখানে পর্যন্তই থাকলো। মোট 25টা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করলাম। ডাব্লিউবিপি কোশ্চেন, অর্থাৎ ডাব্লিউবিপি 2005 সালের যে কোশ্চেনগুলো এসেছিল ম্যাথের, ঠিক আছে, 25টি ম্যাথ কোশ্চেন এসেছিল, ঠিক আছে। তখন কে নিত? তখন নিত ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। এখন কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট বলে একটা বোর্ড হয়েছে, সে না, কিন্তু তখন এসআই পরীক্ষা নিত ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত ডাব্লিউবিপি 2005-এ যে 25টা ম্যাথ কোশ্চেন এসেছিল সেই ম্যাথ নিয়ে আলোচনা করলাম,
ঠিক আছে। আজ এখানে পর্যন্তই থাকলো। তোমরা যদি কেউ পেড কোর্সে ভর্তি হতে চাও তো ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানকার মাধ্যমে যোগাযোগ করতে পারো, অ্যাডমিশন নিতে পারো। পেড কোর্সের ফিস খুবই কম, ঠিক আছে, 300 টাকার ফিস, খুবই কম। তো তোমরা যোগাযোগ করতে পারো। যাই হোক, আজ এখান পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো করে পড়াশোনা করো, ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।